ইরানের ভয়ে বিমান বদল, ট্রাম্পকে নিয়ে ইরানের ব্যঙ্গ। বেলজিয়ামে দেয়াল ভাঙতেই বেরিয়ে এলো 120 কোটি টাকার সোনা। হরমুজকে নতুন ভূখণ্ড বানানোর স্বপ্ন পূরণ হবে আমেরিকার। ধ্বংসাবশেষ দেখিয়ে আমেরিকা ইসরায়েলকে ইরানের উপহাস। রিং অফ ফায়ারের বলি ইন্দোনেশিয়ার উপকূল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনে বিমান বদলের খবর প্রকাশ্যে আসতেই ওয়াশিংটনকে নিয়ে চরম ব্যঙ্গ ও কটাক্ষ করেছে তেহরান। দেশটির দাবি, ইরানের সামরিক শক্তির ভয়ে ট্রাম্পকে রক্ষায় এমন নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। এই তথ্য ফাঁসের পরে ট্রাম্পকে আবর্জনার বাক্সে লুকাতে হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁচা দেয় ইরান। এমনকি আঙ্কারার হোটেলে ট্রাম্পের সঠিক অবস্থানের গোপন তথ্যও ইরানের জানা ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। ট্রাম্পের বিমান বদল ও ইরান যুক্তরাষ্ট্রের এই নতুন বিতর্কের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইরানের ভয়ে আবর্জনার বাক্সেও লুকাতে হবে ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফর শেষে গোপনে বিমান বদলের খবর সামনে আসতেই এমন ব্যঙ্গ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইরানের সামরিক শক্তির আতঙ্কেই ট্রাম্পের নিরাপত্তায় নিতে হয়েছে এমন নজিরবিহীন পদক্ষেপ। এমন তথ্য উঠে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা তৈরি হয়। আর হুমকিটিকে গুরুতর ও তাৎক্ষণিক হিসেবে বিবেচনা করে মার্কিন সিক্রেট সার্ভিস। এরপর গোপন অভিযানে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান থেকে সরিয়ে ছোট ও সাধারণ দেখতে C-32 এই বিমানে নেওয়া হয়। 8 জুলাই একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করে ট্রাম্প ও তার কয়েকজন সহযোগীকে গোপনে ওই বিমানে তোলা হয়। অন্যদিকে এয়ারফোর্স ওয়ান আলাদাভাবে তুরস্ক ছাড়ে। বিমান বদলের খবর প্রকাশের পরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ শুরু হয়। পরে দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাসের এক্স অ্যাকাউন্টে আরও কড়া মন্তব্য করে বলা হয়, খুব শিগগিরই ট্রাম্পকে হয়তো আবর্জনার বাক্সে লুকিয়ে রাখতে হবে। সঙ্গে প্রকাশ করা হয় খাবারে ভরা একটি বাক্সের ভেতরে ট্রাম্পকে দেখানো একটি মিম। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারায় ট্রাম্প কোন হোটেলে, এমনকি হোটেলের কোন তলায় অবস্থান করছেন সেই তথ্য ইরানিদের জানা ছিল বলে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে বিমান বদলের ঘটনা নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বেলজিয়ামে একটি ভবনের দেয়াল ভাঙতেই বেরিয়ে এলো প্রায় 120 কোটি টাকা মূল্যের বিশাল এক সোনার ভান্ডার। একটি দাতব্য সংস্থার কার্যালয়ের বেসমেন্ট মেরামতের সময় এই বিপুল পরিমাণ গুপ্তধনের সন্ধান পান নির্মাণ শ্রমিকরা। এত বড় গুপ্তধন পেয়েও বিন্দুমাত্র লোভে না পড়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। কোনো কিছু না সরিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন ওই শ্রমিকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 50টি সোনার বার ও অসংখ্য স্বর্ণমুদ্রা উদ্ধার করে প্রশাসন। উদ্ধারকৃত এই মহামূল্যবান সম্পদ বর্তমানে বেলজিয়াম সরকারের কড়া নিরাপত্তায় একটি ভল্টে সংরক্ষিত রয়েছে। তবে শেষ পর্যন্ত এই বিপুল সম্পদের আসল আইনি মালিক কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। স্বর্ণের বিশাল ভান্ডার খুঁজে পেয়েছে নির্মাণ শ্রমিকেরা। বেলজিয়ামের একটি বাড়ির বেসমেন্ট মেরামতের সময় দেয়ালের ভেতর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, উদ্ধার হওয়া এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় $1,04,00,000 বাংলাদেশি মুদ্রায়, যা 120 কোটি টাকারও বেশি। এই বিপুল পরিমাণ সম্পদ দেখে যে কারো লোভ হওয়ার কথা। তবে ওই শ্রমিকেরা সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা একটি মুদ্রাও না লুকিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে খবর দেন। গ্রীষ্মকালে খণ্ডকালীন কাজ করা 18 বছর বয়সী একজন ছাত্র সহ অন্যান্য শ্রমিকেরা মাটির নিচে এমন গুপ্তধন পাওয়ার বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 50টি সোনার বার এবং স্তূপ করা মুদ্রাগুলো উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে মহামূল্যবান এই সম্পদ এখন বেলজিয়ামের সরকারি ফেডারেল সার্ভিসের একটি অত্যাধুনিক ভল্টে সংরক্ষণ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ওই এলাকায় গুপ্তধন সন্ধানীদের ভিড় বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া সতর্কতা জারি করেছে এবং সাধারণ মানুষকে ওই নির্মাণস্থল থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে। যে ভবনটি থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়েছে সেটি মূলত CAW ইস্ট ফ্ল্যান্ডার্স নামের একটি স্থানীয় দাতব্য সংস্থার কার্যালয়। এই বিপুল সম্পদের প্রকৃত আইনি মালিককে এবং শেষ পর্যন্ত এটি ওই দাতব্য সংস্থার তহবিলেই জমা হবে কিনা তা নিয়ে এখন আইনি প্রক্রিয়া চলছে।
হরমুজ প্রণালী কার, ইরান নাকি যুক্তরাষ্ট্রের? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে প্রায় থমকে গেছে জাহাজ চলাচল। শিগগিরই হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার না করা পর্যন্ত প্রণালীটি তাদের নিয়ন্ত্রণেই থাকবে। মার্কিন প্রশাসন সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার হুমকি দিলেও পাল্টা পদক্ষেপ হিসেবে শত্রু দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিচ্ছে ইরান। নিরাপত্তা ঝুঁকির কারণে যুদ্ধের আগে প্রতিদিন 130টির বেশি জাহাজ চললেও তা এখন নেমে এসেছে এক অঙ্কে। ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম, আর নেতিবাচক প্রভাব পড়ছে খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। হরমুজ প্রণালী নিয়ে পরাশক্তিগুলোর এই স্নায়ুযুদ্ধ ও বৈশ্বিক সংকটের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। খুব শীঘ্রই হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে চান ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান বলছে এই জলপথ তাদের নিয়ন্ত্রণেই থাকবে। রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এমন খবরই সয়লাভ। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপ ও ইরানের পাল্টা অবস্থানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল প্রায় থেমে গেছে বলা চলে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন 130টিরও বেশি জাহাজ চলত, সেই সংখ্যা এখন তলানিতে নেমে গেছে। তবু হরমুজ নিয়ে থামছে না দুই দেশের লড়াই। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা আঘাত শুরু করে এবং হরমুজে জাহাজ চলাচল সীমিত করে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ জোরদার করে। এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থমকে আছে। ফলে সামরিক চাপের পাশাপাশি ট্রাম্প প্রশাসন আরো কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেছেন, ইরানের ওপর অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। এতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জলপথ ইরানেই থাকবে এবং যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার না করা পর্যন্ত এই অবরোধ চলবে। এছাড়া মার্কিন, ইসরায়েলি ও শত্রু দেশের সম্পদ চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সংসদীয় কমিটি। এরই মধ্যে হরমুজে আরও জাহাজ আক্রান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এর জাহাজও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ইরানকে দায়ী করছে আরব আমিরাত, যদিও তেহরান সব ঘটনায় সরাসরি দায় অস্বীকার করেছে। ফলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজ মালিক ও চালকেরা প্রণালী এড়িয়ে চলছেন। শুক্রবার মাত্র কয়েকটি জাহাজ চলাচল করেছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন 130টির বেশি জাহাজ চলত, এখন এর সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে। হরমুজ দিয়ে যুদ্ধের আগে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস যেত। পথটি আটকে গেলে সরবরাহ কমে, জ্বালানির দাম বাড়ে এবং এশিয়ার দেশগুলোতে বিকল্প উৎস থেকে বেশি দামে তেল কিনতে হয়। 14 আগস্ট ব্রেন্ট তেলের দাম প্রায় $88.52 ওঠে। এশিয়ার কয়েকটি শোধনাগার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও আফ্রিকা থেকে বিকল্প তেল কিনছে। ক্ষতির দিকে থেকে সবচেয়ে বড় চাপে পড়েছে ইরানের অর্থনীতি ও জ্বালানি খাত। তবে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ নয়। আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর জাহাজ, বিশ্ব জ্বালানি বাজার এবং সাধারণ ভোক্তার উপরও চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রেও পেট্রোলের দাম বেড়ে গড়ে $4.08 উঠেছে। আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন করে এবার বিশ্বকে চমকে দিয়েছে ইরান। মার্কিন F-15 যুদ্ধ বিমান ও MQ-9 রিপার ড্রোনের পাশাপাশি ইসরায়েলের হারমিস 900 ড্রোনের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ একটি বাংকারে সাজিয়ে রেখে একে যুদ্ধের ট্রফি হিসেবে ঘোষণা করেছে তেহরান। হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাম্ভিকতার পরপরই এই ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান। ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক অহংকারের চরম মনস্তাত্ত্বিক আঘাত হানা এই ঘটনার বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। কোটি কোটি ডলার দামের আমেরিকার অত্যন্ত শক্তিশালী F-15 যুদ্ধবিমান, বিখ্যাত MQ-9 রিপার ড্রোন এবং ইসরায়েলের হারমিস 900 ড্রোনের দুমড়ে মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ এখন পড়ে আছে ইরানের একটি বাংকারে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে কেবল অস্ত্র হারানোর চেয়েও আমেরিকা এবং ইসরায়েলের জন্য এটি এক চরম মানসিক আঘাত এবং বড় ধরনের লজ্জার বিষয়। শুক্রবার ইরান একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে পুরো বিশ্বকে এই চমক দেখিয়েছে।
শত্রুর এত দামি এবং আধুনিক অস্ত্র ধ্বংস করে তা সবার সামনে এভাবে প্রদর্শন করা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার এক মোক্ষম হাতিয়ার। এই ধ্বংসাবশেষগুলোকে ইরান নিজেদের যুদ্ধের ট্রফি হিসেবে ঘোষণা করেছে। প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যায় একটি সুরক্ষিত বাংকারের ভেতর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে আমেরিকা ও ইসরায়েলের এসব ভাঙাচোরা ড্রোন, বিমানের মূল কাঠামো, ছোট ইঞ্জিন এবং বাঁকা হয়ে যাওয়া লোহার টুকরো। ইরানের শক্তিশালী সামরিক শাখা IRGC অত্যন্ত গর্বের সাথে দাবি করেছে, বাইরের কোনো দেশের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজেদের তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা এই অত্যাধুনিক বিমান এবং ড্রোনগুলোকে মাঝপথে আটকে দিয়ে ভূপাতিত করেছে। এই অস্ত্রগুলোর আর্থিক মূল্য সাধারণ মানুষের চিন্তারও বাইরে। সামরিক তথ্য মতে একটি MQ-9 রিপার ড্রোনের দাম প্রায় 3 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 360 কোটি টাকা। অন্যদিকে একটি F-15 যুদ্ধ বিমানের দাম প্রায় 8 কোটি মার্কিন ডলার বা 960 কোটি টাকা। এত বিপুল পরিমাণ টাকার অস্ত্র ধ্বংস হয়ে যাওয়াটা সত্যি আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক বিরাট আর্থিক এবং মনস্তাত্ত্বিক ক্ষতি। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দাম্ভিকতার সাথে দাবি করেছেন হরমুজ প্রণালীর ওপর ওয়াশিংটনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। দুদিন আগেই তিনি বিশ্ববাসীকে বলেছেন, আমরা পুরোপুরি এই প্রণালী নিয়ন্ত্রণ করি, আমরাই এর মালিক, তাদের সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। একদিকে যখন ট্রাম্প নিজেদের একচ্ছত্র আধিপত্যের কথা বলে মৌখিকভাবে হুঙ্কার দিচ্ছেন, ঠিক তার পরপরই নিজেদের অন্ধকার বাংকারে মার্কিন ও ইসরায়েলি দামি দামি অস্ত্রের ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ দেখিয়ে তাদের সেই সামরিক অহংকার ও দম্ভের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল ইরান। এর মাধ্যমে তেহরান যেন নীরবেই সারা বিশ্বকে বুঝিয়ে দিল, আকাশে কিংবা সাগরে কোথাও তাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। রিয়াদ হোসেন, কালবেলা। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের সক্রিয় বলয়ে অবস্থিত ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে আঘাত হেনাতে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শনিবার ভোরের এই প্রলয়ঙ্করী ভূমিকম্প পরবর্তী আফটার শককে 2 জন নিহত হওয়ার পাশাপাশি ফাটল ধরেছে বহু ভবনে। ভূমিকম্পের পরপরই 0.5 থেকে 3 মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে দেশটির কর্তৃপক্ষ। ভৌগোলিক কারণে কেন বারবার এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে ইন্দোনেশিয়া? শক্তিশালী এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও আতঙ্কের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার ভূমিকম্পে 2 জনের প্রাণহানি ও সুনামি সতর্কতা জারি করার পর তা প্রত্যাহার করা হয়েছে। এনডিটিভির সাম্প্রতিক প্রতিবেদনে এমনটাই উন্মোচিত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এর তীব্র ভূকম্পনশীল বলয়ে অবস্থিত হওয়ায় এই দ্বীপ রাষ্ট্রটিতে একের পর এক আঘাত হানছে প্রলয়ঙ্কারী সব ভূকম্পন। শনিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে আঘাত হানে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর পরপরই 6.1 মাত্রার একটি আফটার শক সহ একাধিক পরাকম্পে কেঁপে ওঠে পুরো অঞ্চল। এ ঘটনায় একজন নারী ও একজন পুরুষ সহ মোট 2 জন নিহত হয়েছেন এবং ফাটল ধরেছে বহু ভবনে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ পদার্থ বিজ্ঞান সংস্থা 0.5 থেকে 3 মিটার উঁচু সুনামি ঢেউয়ের আশঙ্কা করলেও শেষ পর্যন্ত বড় বিপর্যয় এড়ানো গেছে এবং সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কেন এমন বারবার ঘটছে? ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে টেকটনিক প্লেটের তীব্র সংঘর্ষ ঘটে। ফলে 2004 সালের সুমাত্রা কিংবা 2018 সালের পালো দুর্যোগের মতো ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় এখানকার মানুষকে। প্রকৃতির এই রোষানল থেকে বাঁচতে তাই এখন সবচেয়ে বড় প্রয়োজন সঠিক প্রস্তুতি ও সচেতনতা। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।